স্বাস্থ্যের চাকরি করে কোটিপতি অন্তত 10 তৃতীয় শ্রেণীর কর্মচারী। 21 কর্মকর্তার পরিবারেরও সম্পদের বিবরণ চেয়ে দুদকের নোটিশ, আসতে পারে আরও নাম। চাকরি বাঁচাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীদের বিক্ষোভ। ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে অনুরোধ করেছে বাংলাদেশ। পূরণ হলো না বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন। বেপরোয়া পিকআপ কেড়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাদিয়ার প্রাণ, চালক আটক। সবাই হাসছিল আমার দিকে, দুদিন যা পড়েছে ইয়াতে কোর্টে। রাজশাহীতে মামলার আসামি হয়ে কোর্টে হাজিরা দিচ্ছে 8 বছরের শিশু। নামের ভুলের অজুহাত কারখানা পরিদর্শন অধিদপ্তরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। ড্রাইভার থেকে অফিস সহকারী, স্বাস্থ্যে চাকরি করে কোটিপতি 10 জন তৃতীয় শ্রেণীর কর্মচারী। অনুসন্ধানে আরও নাম আসতে পারে বলে জানিয়েছেন দুদক সচিব। 21 কর্মকর্তা ও তাদের স্বজন সহ 43 জনের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে এরই মধ্যে। এদিকে দুর্নীতি দমনে দুদকের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে র্যাব। শত কোটি টাকা মালিক স্বাস্থ্যের ড্রাইভার মালিক গ্রেফতারের পর বেরিয়ে এসেছে দুর্নীতি করে কোটিপতি হওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা বেশ লম্বা। গেল 1 বছর ধরে অন্তত 45 জনের অবৈধ সম্পদের উৎস খুঁজছে দুর্নীতি দমন কমিশন। এই তালিকায় নাম রয়েছে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। ড্রাইভার, অফিস সহকারী থেকে স্টোর কিপার, তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে কোটিপতি বনে গেছেন অন্তত 10 জন। প্রত্যেকের নামই রয়েছে অস্বাভাবিক সম্পদ উপার্জন, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবার সচিব পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য অধিদপ্তরের 21 কর্মকর্তা ও তাদের স্বজন সহ মোট 43 জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। 45 জনের তালিকা যেটা, এই তালিকার বাইরে পরবর্তীতে যে 3টা বিষয় এসেছে আমাদের। একটি হলো যে মাস্ক, পিপি, যন্ত্রপাতি, তারপরে হলো যে রিজেন্ট এবং জেকেজি। এইগুলোকে ইনকোয়ারি করতে গিয়ে আরও বিভিন্ন লোকের নাম এসেছে। কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা সেগুলো জানার জন্য আমরা কমিশনের সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নিচ্ছি। এদিকে দুদক কার্যালয়ে এসে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দুর্নীতি দমনে একসাথে কাজ করবে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী। যারা দুর্নীতির সাথে জড়িত, তারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, তারা আবার দেখা যায় যে শৃঙ্খলা বহির্ভূত কাজের সাথেও জড়িত, সম্পদ রক্ষার জন্য। অনেকে ক্যাডার মেনটেন করে, অনেকে অস্ত্র মেনটেন করে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের জেরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক ধরনের সিন্ডিকেট এখানে সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এই প্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিম্ন পর্যায়ের বা নিম্ন মধ্যম পর্যায়ের কর্মচারী বৃন্দ। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিচার আয়ত্তে আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আপনার মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন থেকে যে কর্মকর্তারা পর্যন্ত যে এই ধরনের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে এত বিপুল সম্পদ আরোহণ করতে পারেন, তাহলে পরে যে আপনার এর যে দায় এড়াবার সুযোগ তো কারো নেই। দুর্নীতির লাগাম টানতে রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাকরি বাঁচাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর রাস্তায় মরিয়া সৌদি প্রবাসীরা। ফিরতি টিকিটের দাবিতে কারওয়ান বাজারে সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। অনেকের ভিসার মেয়াদ এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কর্মস্থলে না ফিরলে ব্যর্থ হয়ে যাবে এতদিনের পরিশ্রম। এদিকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, প্রবাসীদের ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়েছে। শেষ হয়ে যাচ্ছে ভিসা আর আকামার মেয়াদ। 30 সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরব ফিরতে না পারলে থাকবে না চাকরি। আগাম টোকেন নিয়ে হাজির হয়েও মিলছে না বিমানের টিকিট। কোনো উপায় না পেয়ে মরিয়া প্রবাসীরা নেমে এসেছেন রাস্তায়। আগাম টোকেনের মাধ্যমে গত রোববার থেকে টিকিট দেওয়া শুরু করলেও সোমবার বন্ধ করে দেয় সৌদি এয়ারলাইন্স। মঙ্গলবারও অনির্দিষ্টকালের জন্য টিকিট বিক্রির সব কার্যক্রম স্থগিতের নোটিশ ঝুলতে দেখেন প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে তাই দ্বিতীয় দিনের মতো সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। টোকেন রয়ে গেছে 250, টিকিট বিক্রি হয়ে গেছে 1200। কিভাবে? সিরিয়াল টোকেন দিয়েছে 502,
প্রথম ফ্লাইট না হলে দ্বিতীয় ফ্লাইটে তো পড়ি, কিন্তু এরা বলতেছে বুকিং হয়ে গেছে। কিভাবে বুকিং হলো? 30,000-এর উপরের মানুষ 30 তারিখের আগে যদি না যেতে পারি তাহলে আমাদের ক্যান্সেল সব। বাচ্চা কাচ্চা নিয়ে না খাই রয়েছে এখন ভাই, আমাদেরকে কেউ টাকা চাইলেও টাকা পয়সা দেয় না। আমরা রাত্রে 3টা-4টা পর্যন্ত আসি বসে আছি এখানে। অনেক মানুষ এখান থেকে আপনার টোকন নিয়ে আসছে 2-3 দিন, কিন্তু তারাও পাইতেছে না। আমরা টোকেন নিয়ে বসে আছি। হ্যাঁ, এখন আমরা 30 তারিখের ভিতর না যেতে পারি তাহলে আমরা কোনোভাবে যেতে পারবো না। ওনারা বলতেছে নাকি 30 তারিখের আগে কোনো ফ্লাইটে নেই, সব ফ্লাইট নাকি অলরেডি বুকিং হয়ে গেছে। তো এটা কিভাবে পসিবল, এটা আসলে আমরা জানি না। ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। 1 ঘন্টা তক বসে রয়েছি বাসের ভিতরে, কখন যাবো বাসায় ঠিক নেই। আমরা অনেকবার বলছি পুলিশকে আমাদের স্যার আমরা যাই, দিচ্ছেন আর কি। এদিকে সৌদি এয়ারলাইন্স বলছে ফ্লাইটের সংখ্যা বাড়াতে আবেদন জানানো হয়েছে। 2 দেশের পারমিশনের ব্যাপার আছে, এটা ইনস্ট্যান্টলি বলা। তবে বেশ কিছু ফ্লাইট আসবে ইনশাআল্লাহ। এই 30 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব কিছু ফ্লাইট দেওয়ার জন্য। এক পর্যায়ে প্রবাসীদের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তাদের 7 দফা দাবির মুখে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে সৌদিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা টেক আপ করেছে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমরা খুব আশাবাদী, তাদেরকে আশ্বস্ত করেছি আমরা 3 মাস অন্তত এই মুহূর্তে বাড়ানো হতে পারে। টিকিট বিক্রির কার্যক্রম শুরু না হলে 26 সেপ্টেম্বর থেকে আবারও মাঠে নামার কথা জানিয়েছেন প্রবাসীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করদাতাদের গোপনীয় সব তথ্যই এখন বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের হাতে। খোদ সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগই দিয়েছে এমন প্রতিবেদন, যা মানতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থা দুটির মুখোমুখি অবস্থানের নেপথ্যে 2018 সালে শেষ হওয়া এনবিআর এর সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প। আইএমইডি বলছে, তথ্য নিরাপত্তায় 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক নিয়ে প্রকল্পটি শেষ করেছে এনবিআর। জুবায়ের ফয়সালের রিপোর্ট। তৈরি পোশাকের রপ্তানি বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভিয়েতনাম। বাণিজ্যের আরও অনেক শাখায় প্রতিযোগী দেশটি। অথচ দেশের করদাতাদের অতি গোপনীয় সব তথ্যের নিয়ন্ত্রণ এখন ভিয়েতনামের হাতেই। অবিশ্বাস্য হলেও এনবিআর এর সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প এসজিএমপিতে ঘটেছে এমনটাই। আমাদের রাজস্ব খাতের একদম হার্টের একটা প্রকল্প এটা। আমি যখন ওখানে প্রতিমন্ত্রী ছিলাম, আমি 2-1বার তাদের অনুষ্ঠানে গেছি। আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে এটাকে প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি প্রকল্পটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে প্রকল্পে রয়েছে 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক। ইতোমধ্যে প্রকল্পটি শেষ হলেও ভিয়েতনাম ভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফটিপি কর্পোরেশন তা আজও বুঝিয়ে দেয়নি জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও পরিশোধ করা হয়েছে সফটওয়্যারের সম্পূর্ণ বিল। যদিও আইএমইডির এই প্রতিবেদনকে ভুল বলছে এনবিআর। সংস্থাটির বিশ্বাস, তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ থাকলেও তা করবে না ভিয়েতনামের প্রতিষ্ঠানটি। অ্যাক্সেস করতে পারি, কিন্তু এখন পর্যন্ত করে নাই। কোনো অনৈতিক কাজ করবে বলে মনে হয় না। আগের যে ল্যাবসগুলো ছিল সেগুলো রিপোর্ট আকারে প্রকাশ করছে, কিন্তু আমরা এটা কারেকশন দিয়েছিলাম। অনেক ব্যাপারে আমাদের উত্তরণ ঘটছে, তো সেগুলো আনে নাই রিপোর্টে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা মন্ত্রী বললেন, চাওয়া অনুযায়ী হয়নি কিছুই, বরং অপচয় হয়েছে অর্থের। আমার ধারণা ওই প্রকল্প থেকে আমরা কোনো আউটপুট যেটা আশায় ছিল, আশায় অনুরূপ তো পাই নাই, বরঞ্চ ইন এ সেন্স ইট ইজ কি বলবো, এটা যথাযথ ছিল না। ৭৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে 2011 সালে অনুমোদন দেওয়া হয়েছিল এসজিএমপি প্রকল্পের, যা শেষ হওয়ার কথা ছিল 2013 ডিসেম্বরে। 3বার সংশোধনী এনে 7 বছর পর এনবিআর যা শেষ করে 2018 সালের জুনে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দোকান খোলা রেখেছে বাবা, অথচ মামলার আসামি 8 বছরের ছেলে। বাদীর নাম শুনলে চমকে উঠতে হয়। শিশুশ্রম বন্ধে কাজ করা কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরই মামলা ঠুকেছে শিশুর নামে। রাজশাহীর পবা উপজেলায় পৌর মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে প্রতিনিয়ত হেনস্থা করা হয় তাদের। অধিদপ্তরটি বলছে, দোকান মালিকের নাম দেখে বয়স বুঝতে না পারায় ঘটেছে এমন ঘটনা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
8 বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জুবাইর আহমেদ। রাজশাহী পবা উপজেলার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের এই শিশুর নামেই মামলা করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। উপজেলার পৌর মার্কেটে জুতার দোকানে প্রোপাইটারের পাশে জুবাইরের বাবা শখ করেই নাম লিখেছিলেন ছেলের। 2019 সালের 20 সেপ্টেম্বর শুক্রবার দোকান বন্ধ না রাখায় শ্রম আইন 2006 এর লঙ্ঘন দেখিয়ে এই দুই নামেই মামলা করে দপ্তরটি। সবাই হাসছিল আমার দিকে, দুদিন যা পড়েছে ইয়াতে কোর্টে। এতটুকু বাচ্চার ছবি দেখে যে আপনার লিয়ে গেছে তুলে মামলা দেওয়া কি ঠিক হয়েছে? আমার বাচ্চাটার নামে কেন মামলাটা হলো? কারণ মামলা হলে আমার নামে হবে। পবা উপজেলার পৌর মার্কেটের 800 দোকান মালিকের অধিকাংশের দাবি নিয়মের মধ্যে থেকেও প্রতিনিয়ত মামলার শিকার হচ্ছেন তারা। যে দিনের মামলাটা দিয়েছে ওই শুক্রবারে আমরা সারাদিনই দোকান খুলিওনি এবং আগেও খুলিনি। বন্ধ রাখার পরে দেখি যে এক একজনের নামে মামলার নোটিশ চলে আসে। কিন্তু আসামি পক্ষের আইনজীবী বলছেন শ্রম আইন মতে 8 বছরের এই শিশুটি মামলাভুক্ত হতে পারে না। এ বিষয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এই উপমহাপরিদর্শক। আইনের 2006 সালের এবং সংশোধিত আপ টু ডেট সংশোধিত আইন অনুযায়ী সে এই আইনের আওতায় পড়ে না। সাইনবোর্ডের মধ্যে তো উল্লেখ করা ছিল না যে শিশু বা তার মালিকের ছেলে বা তার বয়স, যার কারণে ইন্সপেক্টর অনুধাবন করতে পারেনি যে ওই দ্বিতীয় নামটা মালিক মালিকের ছেলে। শিশু জুবাইরের শ্রম আইন লঙ্ঘন মামলার পরবর্তী শুনানি আগামী 8 নভেম্বর নির্ধারণ করেছে শ্রম আদালত। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জাতিসংঘকে সত্যিকারের কার্যকর বিশ্ব সংস্থা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বের ভূ রাজনৈতিক বিরোধের কারণে সংস্থাটিকেই দুর্বল করে দেওয়া যাবে না। জাতিসংঘের 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার চলতি সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। এদিকে আজ থেকে শুরু হচ্ছে সাধারণ পরিষদের 75তম অধিবেশনের মূল পর্ব, রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। হীরক ছোঁয়া জাতিসংঘ। করোনা মহামারীর মধ্যে আসেননি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এর মধ্যেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয় 75তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। সোমবার সকালে সাধারণ পরিষদের চলতি অধিবেশনের সভাপতি ভালকান ভস্কির সূচনা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারী দেখিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশই জাতিসংঘকে আগের চেয়ে বেশি প্রয়োজন। We must not allow our geopolitical rivalries to weaken the UN. We owe it to the founding fathers and future generations to make the UN a truly effective global body for humankind as a whole. Mr. President, we have seen moments in history that made us regroup to change the course of human civilization. Even at 75 presents another such moment. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের শীর্ষে অবস্থান করা দেশের প্রধানমন্ত্রী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। The challenges of our time, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. It has exposed the shortcomings of the current international order. To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. বৈশ্বিক মহামারীর কারণে এবার সব দেশের প্রতিনিধিরা আগে থেকে ধারণ করা ভিডিওতে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যটিও ছিল ভার্চুয়াল। প্রতি বছর সেপ্টেম্বরের এই সময়টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনের এই শুনশান নীরবতা নজিরবিহীন। তবুও কর্মসূচি থেমে নেই। সাধারণ পরিষদের বিতর্ক অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভাষণ দিচ্ছেন। আগামী 26 সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণটিও হবে যথারীতি ভার্চুয়ালি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে তেল ভরা যাবে বাংলাদেশ থেকেই।
এর আগে বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনলেও এবার সেই বাজার এলো দেশে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে বুঝে শুনে দাম নির্ধারণ করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। চট্টগ্রাম থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌ রুটে চলাচল করা জাহাজের জন্য 0.5% সালফার মাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO। অবশেষে প্রায় 8 মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেল সপ্তাহে প্রায় 15,000 মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের জেটিতে ভেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ TMN প্রাইড। প্রতি বছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করে বিপিসি। বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না। সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। প্রায় 1 যুগ আগে দেশে উৎপাদিত 3.5% সালফার মাত্রার ফার্নেস এবং ভাঙা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে। নতুন এই উদ্যোগে দেশ লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক রুটের এই নাবিক। এই তেলের জন্য অন্য কোনো পোর্টে যেতে হতো, যেটা আমাদের অপারেশনাল এক্সপেন্ডিচার সব বাড়িয়ে দিত। কিন্তু এখন যদি এটা এখানে অ্যাভেলেবেল হয়, আমাদের সেভাবে প্ল্যানিং করতে সুবিধা হবে। যেহেতু তেলটা এখান থেকে নিবে, তাহলে বৈদেশিক যে মুদ্রাটা সেটা আমাদের দেশেই থাকবে। বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে। আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে কম্পিট করি, সেহেতু সিঙ্গাপুরের সাথে অলওয়েজ প্রাইস কম্পিটিটর রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে, তাহলে এখানে বাঙ্কার তো হবে। বিপিসির 3 পেট্রোলিয়াম কোম্পানি যমুনা, পদ্মা ও মেঘনার মাধ্যমেই বিক্রি কার্যক্রম চলবে। বছরে অন্তত 5 থেকে 6 লাখ মেট্রিক টন মেরিন অয়েলের চাহিদা রয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। সংশ্লিষ্টরা বলছেন, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সাথে এর প্রতিযোগিতামূলক মূল্য এবং মান নিয়ন্ত্রণ না করা গেলে এই পুরো উদ্যোগটি ভেস্তে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বজনপ্রীতি আর জালিয়াতির কাছে অসহায় বগুড়ার গাবতলী উপজেলার দুস্থ অসহায়রা। সরকারি সহায়তা থেকে তাদের বঞ্চিত করে টাকা ও চাল দেয়া হচ্ছে গাড়ি, বাড়ি, বিপণী বিতানের মালিকদের। তারা সবাই মহিষাবাদ ইউপি চেয়ারম্যান ও এক সদস্যের আত্মীয়। অভিযুক্তদের দাবি, রাজনৈতিক বিবেচনায় অনেক কিছুই করতে হয়। বগুড়ার গাবতলী ঘুরে রিপোর্ট করেছেন মাজেদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ছোট বোন লুৎফুন্নেসা। তার জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বয়স বাড়িয়ে বয়স্ক ভাতা 3 জন ভাগ্নে উজ্জ্বল, রফিকুল এবং রুবেলকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা। জিন্না প্রামাণিক চেয়ারম্যানের ভগ্নিপতি। তানের নগদ টাকা তালিকার নাম রয়েছে 217 নম্বরে। এছাড়া সুবিধাভোগী রেশন কার্ড নাম্বার 1384। বয়স্ক ভাতাও রয়েছে একই নামে। এছাড়া জিন্নার ছেলে আলামিন প্রধানমন্ত্রীর দেওয়া নগদ টাকা পেয়েছেন মামা চেয়ারম্যানের ক্ষমতা বলে। এভাবে 30 জন নিকটাত্মীয়কে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন সাহায্য। এসব স্বজনদের অনেকের দালান বাড়ি, মার্কেট, দোকান সবই রয়েছে। টিউবওয়েল পাইছি আর 3 ভাই প্রতিষ্ঠা করে করোনার জন্য টাকা পাইছে, আর আমার মা বিধবা ভাতা পাইছে। আমিনুল ইসলাম তার আপন ভগ্নিপতি জিন্না, তাকে বয়স হয়নি, তাকে বয়স ভাতা দেওয়া আছে। ভিজিটি কার্ড হয়েছে কিন্তু জানেন না কার্ডধারীরা। এমন 20 জনের চাল তুলে দীর্ঘদিন ধরে আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া টাকা দিতে না পারায় সরকারি সুবিধা মেলেনি, এমন শত অভিযোগ এলাকার দুস্থদের। গরিব হিসেবে বা বৃদ্ধ হিসেবেও কোনো কাঠ আমি পাইনি, এখনো দেয়নি। যদি কোনো ওই মেম্বার মানে কই, তাহলে ওই কাবাগর পাঠা দেয় টাকার জন্য 10 টাকা কেজি চাউল, তাই আমরা পাইনু না। সেই কাঠ 8টা কাঠ নিয়ে খুশ করে দিল। দলীয় চাপ এবং পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে কার্ড ভাগাভাগি কারণে এসব হয়েছে বলে স্বীকার করেন ওই চেয়ারম্যান এবং মেম্বার। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হবে শীঘ্রই। দল আছে আর কি, দলের মানে ভাগ ঠিক না আর কি, তবে মানে আনঅফিশিয়াল দলকেও কিছু দিতে হয় আর কি। হাই কমান্ড থেকে এগুলো নির্দেশ আছে। আমার এই নেতা গেলে 10টা দেওয়া, 10টা দেওয়া, হাতের 5 আঙ্গুল সমান না, ভুল ভ্রান্তি মানুষের হয়। মানবিক সহায়তা কর্মসূচি
সেখানে যে বিষয়টা এসেছে যে উনি আত্মীয়করণ বা ওনার নিজের কিছু লোকজনকে একই ফ্যামিলিতে বেশ কিছু উনি নাম দিয়েছেন। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আমরা ব্যবস্থা নিব। চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার, জালিয়াতির মাধ্যমে বয়স বাড়িয়ে বয়স্ক বিধবা ভাতা প্রদান, সচ্ছল আত্মীয়দের বিভিন্ন সুবিধা দেওয়া, অবিবাহিতদের দুগ্ধ ভাতা প্রদান সহ প্রায় 50টির বেশি অভিযোগ করেছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভ থেকে দাবি করা হয় সরকারের মদদেই ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে, যেখানে নুরুল হক নূর সহ সংগঠনটির আরও 5 জনকে আসামি করা হয়। একই বিক্ষোভে সোমবার বিনা উস্কানিতে পুলিশ ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা করে বলে দাবি করা হয়। বিক্ষোভ শেষে কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সড়ক শোডাউন করে জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় টিএসসির একটু পরে পুলিশ ব্যারিকেড দিলেও তা কিছুক্ষণ পর সরিয়ে নেওয়া হয়। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় সাবেক ভিপি নুরুল হক নূরকে আসামি করে আরও একটি মামলা করেছেন ধর্ষণ মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ যেন নদী নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। একবার একদিকে খনন তো আরেকবার সেই দিকেই বালু ফেলে ভরাটে ব্যস্ত বিআইডব্লিউটিএ। এতে ফেরি চলতে না পারলেও বিপুল ব্যয়ের ড্রেজিং মেশিন ঠিকই চলছে। ফলে নাব্য সংকট না মিটলেও বরং জনগণের অর্থ খরচ, সময় অপচয় আর ভোগান্তির মাত্রা বাড়ছে। এ রুটে ড্রেজিংয়ে নাব্য ফেরানোর ব্যর্থতায় রো ও ডাম্প ফেরি এখনও বন্ধ, যদিও নাব্য ফেরাতে চেষ্টা চলছে বলে পুনরায় আশ্বাস বিআইডব্লিউটিএর। রিপোর্ট নাসিরউদ্দিন উজ্জ্বলের। কয়েকদিন আগেও বিআইডব্লিউটিএ যে লৌহজং টার্নিং চ্যানেলের 9টি ড্রেজারে রাত দিন ড্রেজিং করেছে, এখন ড্রেজার সরিয়ে নিয়ে পাশের পদ্মা সেতু চ্যানেলে ড্রেজিংয়ের বালু ফেলায় লৌহজং টার্নিং ভরাট হচ্ছে। এমন ঘটনায় বিস্মিত লঞ্চ চালক ও ঘাট ব্যবহারকারীরা। ড্রেজারিং করে যদি পাইপটা যদি আপনি মনে করেন একটু ফাঁকে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ওই মাটিটা কিন্তু আপনার এই আমাদের এই চ্যানেলে পড়ে, বুঝছেন? তো চ্যানেলে মানে ওই মাটিটা আবার গড়িয়ে এসে আবার ওখানে মাটি আবার চর পেরে দেয়। অনেকগুলি ড্রেজার লাগাইয়া বালুগুলি কাটছে, চ্যানেলটা কাটছে। ওই চ্যানেলটা আবার ওরা এই চ্যানেলের ভিতরে ড্রেজার লাগাই আবার ওই চ্যানেলটাই ওরা ভরিয়া ফেলাইতেছে। কোটি কোটি টাকা তেল খরচ করে একের পর এক এরা সরকারি যে টাকা নষ্ট করছে, বিআইডব্লিউটিএ এরা কি করতেছে এটা দেখার মতো কেউ নেই। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের নাব্য ফেরাতে বিআইডব্লিউটিএ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর লৌহজং টার্নিং চ্যানেলটি এখন ব্যবহারের সম্ভাবনা নেই, তাই ড্রেজিং এর বালু সাময়িক সময়ের জন্য এখানে ফেলা হচ্ছে। আমরা বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যে চ্যানেলটা ওপেন করার জন্য, এবং খুব সম্ভব অল্প সময়ের মধ্যে চ্যানেলটা ওপেন হবে। পিলারের মাঝখানটা 25 নম্বর স্প্যান দিয়া আমাদের ফেরিগুলি, ছোট ফেরিগুলি চলাচল করতেছে। বড় ফেরি চলাচলের জন্য এখনো রোড সৃষ্টি হয়নি। নাব্য না ফেরায় বহরে 17 ফেরির মধ্যে ছোট আকারে 4 ফেরি চলছে, আর রাতের বেলায় বন্ধ থাকছে সব ধরনের নৌযান। বিআইডব্লিউটিএ বলছে গেল জুন থেকে পর্যন্ত 7 লাখ ঘনমিটারও বেশি পলি অপসারণ করা হয়েছে, আর এতে ব্যয় হয়েছে 3 কোটি টাকারও বেশি। আর এখন নতুন করে হাজরা চ্যানেলের পাশে চরচন্ডা চ্যানেলে আরও 7 লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, লৌহজং টার্নিং, মুন্সিগঞ্জ। গেল 2 মাস ধরে পানিবন্দী ময়মনসিংহ সদর ও তারাকান্দা উপজেলার 1000-এর বেশি পরিবার। পানি নিষ্কাশনের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং ব্রিজ কালভার্টের মুখ বন্ধ করে মাছের খামার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আর জনপ্রতিনিধিদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও কাজ হচ্ছে না। হোসেন আলীর তোলা ছবিতে বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামের বৃদ্ধা শামসুন্নাহার জলাবদ্ধতার কারণে বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় নিয়েছেন অন্যত্র। ঘরের জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখতে মাঝে মাঝে হাঁটু পানি মারিয়ে আসেন বাড়িতে। একই অবস্থা এ এলাকার আরও অনেক পরিবারের।
পানিবন্দী ময়মনসিংহ সদর ও তারাকান্দা উপজেলার 10 গ্রামের অন্তত 1500 পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। ভুক্তভোগীদের অভিযোগ, খাল দখল ও ভরাট করে অপরিকল্পিত মাছের খামার করার কারণে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। বাচ্চা কাচ্চা লইয়া বাসা ভাড়া থাকা লাগে। 2 মাস ধরে কষ্ট করতেছি বাবা পানির কারণে, নাইলে না তাহলে আমরা কষ্ট নাই। রাস্তাঘাটে বাড়ি ঘরে আশেপাশে সকল জায়গাতে পানি ভর্তি, চুলার মধ্যে পানি উঠছে, পাক শাকের ব্যবস্থা নাই, গরুর গোয়ালের পানি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এখানে আমরা যে মানবেতর জীবনযাপন করতেছি, এটার জন্য আমরা অনেক জনপ্রতিনিধি সহ সবাই যায় চেষ্টা করছে, কোনো ফল এই পর্যন্ত হয় না। সরকার পদক্ষেপ না নিয়ে যদি খাল না খনন করা হয় তাহলে আমরা এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, এছাড়া আমাদের আর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই 3টা বিলের সামান্য একটি খাল করে যদি ময়মনসিংহ পরাণগঞ্জ যে রাস্তা আছে ওই রাস্তা ক্রস করে ব্রহ্মপুত্র যে খালের সাথে সংযুক্ত হয়েছে ওই খালে যদি সংযোগ করা যায় তাহলে আমাদের এই এলাকার জন দুর্ভোগ লাঘব একেবারেই সম্ভব। তবে সমস্যা সমাধানে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জলাবদ্ধতা নিরসন কমিটির আহ্বায়ক। যারা অপরিকল্পিতভাবে ফিশারি এবং অন্যান্য জলাবদ্ধতা সৃষ্টি করেছে বা অবস্ট্যাকলগুলো তৈরি করেছে তাদের আমরা দ্রুত অপসারণের জন্য ব্যবস্থা নিচ্ছি। জলাবদ্ধতার কারণে ওই এলাকার প্রায় 1000 একর আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভারতীয় পেঁয়াজের নতুন কোনো ট্রাক না আসায় হিলির আড়তগুলোয় আবারও বেড়েছে দাম। অন্যদিকে মান খারাপ হওয়ায় আমদানি করা পেঁয়াজ নিয়ে চিন্তায় ভোমরার ব্যবসায়ীরা। পেঁয়াজ নিয়ে ভারতের এমন কারসাজিতে ক্ষুব্ধ আমদানিকারক ও ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গেল দুদিনে হিলি দিয়ে ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক ঢোকেনি। এর প্রভাব পড়েছে স্থলবন্দরের আড়তগুলোয়। পচা পেঁয়াজ ফেলে বাকিগুলো সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করছেন আমদানিকারকরা। প্রতি কেজি পেঁয়াজের দাম 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এতে পেঁয়াজ কিনতে গিয়ে বিপাকে খুচরা ক্রেতা ও পাইকাররা। দুদিন আগে পেঁয়াজের দাম ছিল 30-35 টাকা, কালকে ছিল 50 টাকা, আজকে মাত্র 70-80 টাকা। গোটা বছর পেঁয়াজের ব্যবসা করি কিন্তু এখন আমরা চরম বিভাগে পড়ে গেছি। এদিকে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও গত 8 দিনে একটিও পেঁয়াজের ট্রাক ঢোকেনি বেনাপোল স্থল বন্দর দিয়ে। ফলে আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় আটকে থাকা ট্রাকগুলো ভোমরা ও হিলি স্থল বন্দরের দিকে চলে গেছে। পেঁয়াজ কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন পাইকাররা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে বাংলাদেশের রপ্তানির পারমিশন না দেয় তাহলে বেনাপোল বন্দর দিয়ে কোনো পেঁয়াজ রপ্তানি সম্ভব হচ্ছে না। আমাদের ওই পাশে এখনো অনেক এলসি করা পেঁয়াজ আছে, সেগুলো আমরা বেনাপোল দিয়ে নিতে চাই। আগে এলসি করা পেঁয়াজের কিছু ট্রাক প্রতিদিনই ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকছে দেশের অভ্যন্তরে। তবে পেঁয়াজের মান ভালো না হওয়ায় ক্রেতার দেখা তেমন নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। যত দ্রুত সম্ভব এবারে যদি না ঢুকানো হয় তা সেগুলো অধিকাংশই মাল পৌঁছে যাচ্ছে। অধিকাংশ পেঁয়াজগুলো সব পচা, যার কারণে পাটিরা নিতে যাচ্ছে না, ওগুলো ফেলে দিতে হচ্ছে। আগে কোনো ঘোষণা না দিয়েই সংকটের অজুহাতে গত 14 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় ভারত। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। গেল এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে 500 টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গাপূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলকাতার ক্রেতারা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারগুলোতে এভাবেই থরে থরে শোভা পাচ্ছে বাংলাদেশের পদ্মার রূপলি ইলিশ। দীর্ঘদিন পর আবারও এই ইলিশ পেয়ে কলকাতা সহ গোটা রাজ্যের বাঙালিরা খুশি থাকলেও পদ্মার ইলিশের দাম নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। তবু পকেটের দিকে না তাকিয়েই বাজারের ব্যাগে ইলিশ পুড়তে মরিয়া সবাই। এত বড় দেখিনি, এই রিসেন্টলি দেখছি অনেক বড় সাইজের দেখছি, দামটা অনেকই বেশি। আজকে 1000 টাকা, 1200 টাকা, 1300, 1400, 1600, 1400-1500 টাকা, 1 কিলো 200, 1 কিলো 300। আমার কাছে 2 কিলো, 1 কিলো 800, ঠিক আছে, 2.5 কিলো সাইজের মাছ আছে। গেল 14 সেপ্টেম্বর রাতে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশের প্রথম চালান প্রবেশ করে মমতার রাজ্যে। 20 টন ইলিশ দিয়ে শুরু হলো সপ্তাহ জুড়ে প্রতিদিনই এসেছে এই ইলিশ। সবশেষ সোমবার রাতে এসেছে 90 টন। ইলিশ আমদানিকারক প্রতিষ্ঠানের সূত্র মতে 1450 টন ইলিশের মধ্যে এ পর্যন্ত এসেছে 510 টন। বাকি ইলিশ 10 অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানা গেছে।
মূলত বাংলাদেশে মাছ ধরার পরিমাণের ওপর নির্ভর করে প্রতিদিনের চালান নির্ধারণ করা হচ্ছে বলে বাংলাদেশের রপ্তানিকারক সূত্রে জানা গিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে আবারও ধীরে ধীরে লকডাউনের মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটেন। দেশটিতে সবশেষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৮৮৯ জন এবং মারা গেছেন ১১ জন। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসের প্রথম ধাক্কার ধকল কাটিয়ে ওঠার আগে এবার দ্বিতীয় ধাক্কা সামলানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন সরকার। দেশটির মাত্র ৮ ভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি, যা দিয়ে ভাইরাসের বিরুদ্ধে টিকে থাকা কঠিন হবে। তাছাড়া ঠান্ডা আবহাওয়া বাড়তে থাকায় করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। করোনা মোকাবিলায় নানা ধরনের বিধিনিষেধ বহাল রেখেছে ব্রিটিশ সরকার। নতুন করে ঘোষণা এসেছে রাত 10টার মধ্যে বন্ধ করতে হবে রেস্টুরেন্ট ও পানশালাগুলো। করোনার দ্বিতীয় দফার ধাক্কা নিয়েও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি। বড় চিন্তার মাঝে আছি, ফুরতা ফুরতা স্কুলও যা আমরা চাইলাম গভর্নমেন্টে আবার লকডাউন দিত আর স্কুলটা বন্ধ করার লাগে। অনেক লোকের ইতিমধ্যে জব নাই, জব চলে গেছে। তো বর্তমানে বোধহয় ৪,০০০-এর উপরে আজকেই করোনা আক্রান্ত হয়ে গেছে লোকজন। সবাইকে বলবো সচেতন হয়ে এবং মাস্ক ইউজ করে এবং স্যানিটাইজার ইউজ করে চলাফেরা করার জন্য। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা কম। তবে নভেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ২০০ মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় অক্টোবরের মাঝামাঝি ব্রিটেনে আক্রান্ত হতে পারে প্রতিদিন ৫০,০০০-এরও বেশি। এই আক্রান্তের সংখ্যা কমিয়ে আনাই হবে ব্রিটিশ সরকারের মূল চ্যালেঞ্জ। আর এতে যদি ব্যর্থ হয় তবে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে দেশটিকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যের চাকরি করে কোটিপতি অন্তত ১০ তৃতীয় শ্রেণীর কর্মচারী। ২১ কর্মকর্তার পরিবারেরও সম্পদের বিবরণ চেয়ে দুদকের নোটিশ, আসতে পারে আরও নাম। চাকরি বাঁচাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীদের বিক্ষোভ। ভিসার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে অনুরোধ করেছে বাংলাদেশ। এবং পূরণ হলো না বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন। বেপরোয়া পিকআপ কেড়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাদিয়ার প্রাণ, চালক আটক। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।